আসসালামু আলাইকুম। তিশা শুনতে পাচ্ছ? সারা আমার কথা শুনতে পাচ্ছ? সারা, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারা আমার কথা শুনতে পাচ্ছ মা? জি মিস। আচ্ছা। সারা, আমরা যখন অফলাইনে ক্লাস নিচ্ছিলাম তখন অধ্যায় 3-এর উপর একটা পরীক্ষা নিয়েছিলাম। তুমি কি ওই পরীক্ষাটা দিয়েছিলে? জি মিস। আচ্ছা। আজকে আমরা অধ্যায় 3-এর বহু নির্বাচনী পরীক্ষা নেব। পরীক্ষা বলতে হচ্ছে যেহেতু আমাদের 2 সপ্তাহের জন্য স্কুল বন্ধ হয়েছে, আমাদের তো মানে যেটা গ্রুপ আছে এখানে বিভিন্ন ক্লাস সংক্রান্ত তথ্য থাকবে। আর তোমাদের জন্য যে কাজটা করা হবে আর কি, ধরো যে এই যে আজকে যে পরীক্ষাটা নিব, এই পরীক্ষার উত্তরগুলো খাতায় যখন তোমরা লিখবে, লিখে ছবি তুলে যখন পাঠিয়ে দিবে গ্রুপে, তো এটার জন্য আমাদের একটা গ্রুপ করতে হবে। শুধুমাত্র ক্লাসের কার্যক্রমগুলো করার জন্য, ধরো আমি যে কাজগুলো দিব সেগুলো করে ছবি তুলে পাঠাবে, আমি আবার সেগুলো চেক করে দিব। শুধুমাত্র এই পাঠদান কার্যক্রম যেন মানে কন্টিনিউয়াস থাকে, যেটা আমরা স্কুল চলাকালীন সময়ে করা হতো সেটাই করব মেসেঞ্জার গ্রুপে। তো এটার জন্য একটা গ্রুপ খুলতে হবে। তো আমরা আজকালকের মধ্যে একটা গ্রুপ খুলে ফেলি, কি বলো? কিছু বলো। জি মিস, বাট মিস গ্রুপ খুলবে কে? আমি মানে খুলবো, মিস কোন তোমরা স্টুডেন্ট কি গ্রুপের দায়িত্ব নিল? আহ ওকে মিস। আমি খুলি কিংবা তোমরা যদি কেউ দায়িত্ব নাও তোমরাও খুলতে পারো, এটা অসুবিধা নেই। এখানে ব্যক্তিগত কোনো কথা হবে না, এখানে শুধুমাত্র আমার যে অ্যাকাউন্টিং ক্লাসটা, সেই ক্লাসে যে কাজগুলো করাবো, ধরো যেগুলো করাবো সেগুলো আমরা শ্রেণীর কাজ হিসাবে কাউন্ট করব। মিস। আর যেগুলো তোমাদেরকে করতে বলবো সেগুলো বাড়ির কাজ হিসাবে কাউন্ট করব। ওই ওই শ্রেণীর কাজ এবং বাড়ির কাজ দুইটাই মিস। ছবি তুলে পাঠিয়ে দিবে, ওগুলো আমি চেক করব। এই হচ্ছে কাজ। মানে ওকে যখন মিস। আমাদের অফলাইন ক্লাস হয়েছে তখন কি করেছি, তোমরা করেছো পর আমি খাতাগুলো চেক করে দিয়েছি, তাই তো? তো এখন তো অনলাইন, সেটা তো সম্ভব না। জি তো মিস। এই জন্য কি করণীয়, এই জন্য ওই ধারাবাহিকতাটা যেন থাকে সেটার জন্য গ্রুপটা করা, এবং তোমরা তোমাদের কাজগুলো করবে, করে ছবি তুলে পাঠাবে, আমি চেক করে দেবো, এইটুকুই। এখন এটার জন্য অবশ্যই তোমাদের কি আগ্রহ থাকতে হবে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে তোমরা যখন তোমাদের অনলাইন অফলাইন ক্লাস নেই, পুরো ক্লাসটা ভরা থাকে, এত ভালো লাগে দেখতে। কিন্তু আজকে মাত্র পার্টিসিপেন্ট 4 জন। কেন, কি কারণ বুঝতে পারলাম না। তোমাদেরকে তো গ্রুপে দেওয়া হয়েছিল রুটিন অনুযায়ী ক্লাস হবে, দেখো নাই মেসেজটা? জি মিস। কে এখন বলো, মানে এত কম কেন? সবাই ঘুমাচ্ছে এরকম কিছু, নাকি অনলাইন ক্লাসে করার মতো ডিভাইস নাই, প্রতিবন্ধকতা এরকম কিছু? মিস আমরা তো জয়েন হইছি, ওরা ওদের বাসায় কি করে আমরা কি করে কি বলবো? করে বলবে, ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাস যেরকমই হই, মানে আমরা করি যে কয়েকজনই হয়, তারপরে একটু তোমরা একটু তথ্যটা নিও তো বাবা, আমিও একটু নিব, যে আসলে মানে অনলাইন ক্লাস করার মতো ডিভাইস বাসায় আছে, কিংবা ওয়াইফাই লাইন আছে কিনা, মানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা যার কারণে কি ক্লাসে জয়েন হচ্ছে না।
কারণ হচ্ছে আমি স্কুলে যখন ক্লাস নিয়েছি এত ভালো লেগেছে, পুরো ক্লাসরুমটা একেবারে তোমাদের ভরা ছিল, একদম অনেক ছেলে, ভালো লাগতো, পুরো ক্লাসে স্টুডেন্ট ছিল। আচ্ছা যাই হোক, আমরা তাহলে শুরু করি নাকি? তোমরা এক কাজ করো, 1 থেকে 35 পর্যন্ত ক্রমানুসারে লিখো। 1 থেকে 35, 1 2 3 4 এভাবে 35 পর্যন্ত লিখো। লিখা হলে বলো। অরিন কি জয়েন হতে পেরেছে? ওদের বাসায় আবার নেটের সমস্যা হয়। আমি অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিব। তোমরা জয়েন হয়ে এক কাজ করতে পারো, চ্যাট বক্সে তোমাদের নাম্বারটা দিয়ে দিতে পারো, ওইখান থেকে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। লিখা হয়েছে 1 থেকে 35? মিস 1 থেকে 35 পর্যন্ত ক্রমানুসারে? হ্যাঁ, ক্রমানুসারে। আমাদের 35টা কোশ্চেন পরীক্ষা নেবে এখন। যেহেতু গ্রুপ হয় নাই, এখনই অ্যান্সার গুলো তোমাদের কাছ থেকে নিয়ে নিব। পরবর্তী ক্লাসে গ্রুপ হলে দেন আর শুধু প্রশ্নটা স্ক্রিনশট নেবে, তোমরা উত্তরগুলো পরে পাঠাবে। হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে আমাদের অনলাইনে ক্লাস নেওয়া লাগবে, স্কুল হঠাৎ করে বন্ধের সিদ্ধান্ত, যার কারণে আমরা ওভাবে যে সুন্দরভাবে গুছিয়ে একটা ক্লাস নেব ওই প্রিপারেশনটা নেই। আর মোটামুটি আমরা সবাই অসুস্থ। মিস পরীক্ষাটা কি এখন নিবেন? হ্যাঁ, এই যে প্রশ্নটা তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্ন? জি মিস। আচ্ছা, তাহলে ক্রমানুসারে লেখা হয়েছে 1 থেকে 35। জি মিস। আচ্ছা, তাহলে এখানে তোমাদের হচ্ছে আফসানা রোল কত মা? আফসানা রোলটা? মিস আমার রোল 27। আফসানা রোল 27। আচ্ছা, আফসানা রোল 7.5। আর সুমাইয়া আক্তার ঝুমুর রোলটা কত? মিস 38। আচ্ছা, তিশা 9B দেখাচ্ছে। তিশা 9B, এটা কি 9 এ থাকতে যেটা এটা লিখেছে নাকি 9 এর স্টুডেন্ট? আমি বুঝতে পারছি না তো। তোমরা কেউ কি বলবে? তিশা একটু কথা বলো তো মা। 14, আচ্ছা ঠিক আছে। তাহলে ঝুমু রোলটা মা আবার বলো। মিস 38। 38। তারপর হচ্ছে আফসানা হচ্ছে 27। তারপর হচ্ছে সারা হচ্ছে 7। সুমাইয়া। আচ্ছা, তিশা বলো, কোন 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 ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই?
এখানে অপশন দেখো, লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, ব্যবসায় কাঙ্ক্ষিত মুনাফা অর্জন, ব্যবসায় প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য। কোনটি হবে বলো তো? ঈশা শুধু না, যেই বলতে পারো সেই, মানে যেই জানো উত্তরটা সেই বলো। কোন ক্ষেত্রে মিস আমি বলি, বলো। মিস এটা হবে ব্যবসায় প্রকৃত আর্থিক হ্যাঁ। অবস্থা জানার জন্য। আচ্ছা, ব্যবসায় প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে অনরা উত্তরটা লিখে নাও সবাই খাতায়, এক লিখে তারপর ওই ঘ অপশনটা লিখে রাখো। আমাদের গ্রুপ হলে তোমরা এটা ছবি তুলে পাঠিয়ে দিবে, আমি খাতাগুলো চেক করব। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়েছিল? এখানে দেখো 1984, তারপর 1849, 1449, 1494। বলো। মিস 1494। রাইট, 1494। কে উদ্ভাবিত করেছিল বলো তো? নাম বলতে পারবে উদ্ভাবককে? গণিত মিস প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসিওলি। হ্যাঁ, আমাদের কি হিসাব বিজ্ঞানের জনক। জানো জি মিস। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি? সুবিধা কয়টি বলো? 4টি, 10টি, 8টি, 6টি? 10টি। 10টি, রাইট। নিচে কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য? আর্থিক অবস্থা নিরূপণ, ব্যয় নিয়ন্ত্রণ, সামগ্রিক ফলাফল নিরূপণ, সঠিক কর নির্ধারণ। মিস আর্থিক অবস্থা নিরূপণ। আর্থিক অবস্থা নিরূপণ বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্য। অন্য কেউ পারবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সামগ্রিক ফলাফল নিরূপণ। আমাদের বৈশিষ্ট্য, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে কয়টি, এর পরে প্রশ্নটা পাবে। তো এর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে সামগ্রিক ফলাফল। মনে থাকবে তো? দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য সামগ্রিক ফলাফল নিরূপণ। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি এখন বলো? গাণিতিক শুদ্ধতা যাচাই, দ্বৈত সত্তা, ডেবিট ও ক্রেডিট করা, সামগ্রিক ফলাফল। গাণিতিক শুদ্ধতা যাচাই। রাইট, গাণিতিক শুদ্ধতা যাচাই, এটি একটি সুবিধা। 10টি সুবিধা আছে, আমরা 10টা সুবিধা সম্পর্কে জেনেছি। সেই 10টির মধ্যে একটি সুবিধা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। 6 নম্বর কোশ্চেন, একটি লেনদেনকে কমপক্ষে কয়টি হিসাব খাতকে প্রভাবিত করে? 2টি। 2টি হিসাব খাতকে প্রভাবিত করে। এটি কি দুতরফা দাখিলা পদ্ধতির, এটি কি বলতো? সুবিধা না বৈশিষ্ট্য? কি হবে এটা, সুবিধা না বৈশিষ্ট্য? এটি একটি আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির একটি বৈশিষ্ট্য না, যেটাকে বলা হয় দ্বৈত সত্তা। যে 2টি হিসাব খাত থাকবে, কমপক্ষে 2টি হিসাব থাকে, 2টি হিসাব খাতকে কি করে প্রভাবিত করে। দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য কয়টি বলতো? 5টি। রাইট, মিস 5টি। 5টি। ভেরি গুড। শোনো, উত্তর যেই দাও সব, মানে মুখে যেই উত্তরটা দিচ্ছ অসুবিধা নেই। তোমরা পর্যায়ক্রমে উত্তরগুলো খাতায় লিখে ফেলো। কিভাবে লিখবে আমি আবারও বলছি। ধরো এখানে এখন বললে 5টি, তাহলে 7 নম্বর দিয়ে গ লিখে 5টি লিখবে।
8 নম্বর কোশ্চেন, কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য? আর্থিক অবস্থা নিরূপণ। বৈশিষ্ট্য হচ্ছে 5টি বৈশিষ্ট্য আমরা জেনেছি। নো মিস, নো মিস, বৈশিষ্ট্য না, এটা সরি মিস, এটা তো ডেবিট ক্রেডিট সুবিধা। নির্ণয়। রাইট, ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট নির্ণয়। আমাদের মানে প্রশ্নটা খেয়াল করতে হবে, সুবিধা বলছে না বৈশিষ্ট্য বলছে, তাই না? যে আর্থিক অবস্থা নিরূপণ যেটা বলছে এটা আমাদের সুবিধা, আর বৈশিষ্ট্য কি? ডেবিট ক্রেডিট নির্ণয়। এখানে সুবিধা দেখো, আর্থিক অবস্থা নিরূপণ এটা একটি সুবিধা, গাণিতিক শুদ্ধতা যাচাই একটি সুবিধা, পরিপূর্ণ হিসাব সংরক্ষণ এটিও একটি সুবিধা, কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। 9 নম্বর কোশ্চেন খেয়াল করো, প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে, এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য? দ্বৈত সত্তা। রাইট, দ্বৈত সত্তা। তোমরা এখনো চ্যাট বক্সে নাম রোলটা দাওনি, আর একদম বাকি আছো, কে দাওনি? দিয়ে দাও তো মা। দেখো, হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হওয়ার কারণ কি? হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হওয়ার কারণ কি? কি কারণে সমান হয় বলো তো? কি কেউ পাচ্ছ না? ঠিক আছে, আমি বলছি। দেখো, আমরা কি করেছি, মোট ডেবিট আর ক্রেডিট টাকা সমান কিভাবে হবে? A ইকুয়াল টু L প্লাস ওই, অর্থাৎ মোট সম্পদ ইকুয়াল টু কি? মোট দায়। আমাদের সঠিক উত্তর হবে ক। মানে A ইকুয়াল টু L টাকে পরে A ইকুয়াল টু L প্লাস ওই হয়েছে, প্রথম একেবারে যখন সমীকরণটা ছিল তখন ছিল A ইকুয়াল টু L, এই L টাকে এখন ভেঙে হয়েছে L প্লাস ওই। মোট দায় ইকুয়াল টু মোট সম্পদ এখানে লেখা, আর নরমালি কি লেখা থাকে? মোট সম্পদ ইকুয়াল টু মোট দায়, একই কথা। তাহলে আমাদের 10 নম্বরের সঠিক উত্তর হবে ক। 11 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, দুতরফা দাখিলা পদ্ধতিতে যে সুবিধা গ্রহণ করে তাকে বলে কি? বলে বলো তো, সুবিধা গ্রহণকারীকে কি বলে? ডেটর। সুবিধা গ্রহণকারীকে বলে ডেটর। দুতরফা দাখিলা পদ্ধতিতে সুবিধা প্রদানকারীকে কি বলে? ক্রেডিটর। আচ্ছা, কে সুবিধা গ্রহণকারী? এখানে দেখো তো, পাওনাদার, দেনাদার, ব্যাংক মালিক, কে সুবিধা গ্রহণকারী বলতে পারবে? মিস দেনাদার। হ্যাঁ, দেনাদার হচ্ছে সুবিধা গ্রহণকারী। তারপর দেখো, সঠিক কর নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতি কি হিসেবে গণ্য? বৈশিষ্ট্য, সুবিধা, নীতিমালা, অসুবিধা। সঠিক কর নির্ধারণ মিস এটা সুবিধা। রাইট, এটা হচ্ছে সুবিধা। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এক্ষেত্রে কোনটি ডেবিট? যন্ত্রপাতি হিসাব কি বিক্রয়? একটু মিস চিন্তা করে বিক্রয় বলো হিসাব। তো, মিস বিক্রয় হিসাব হবে। আরেকটু চিন্তা করে বলো।
নগদান হিসাব। হিসাব। কে বলেছেন অবদান হিসাব? কথা বলে না, বলো। দেখো, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এক্ষেত্রে কোনটি ডেবিট হবে? যন্ত্রপাতি বিক্রয় করেছো, তাহলে কি হয়েছে? কারবারে নগদ অর্থ আসছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা সবাই জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে নগদের হিসাব কি হবে? ডেবিট। ডেবিট। হ্যাঁ, যন্ত্রপাতি বিক্রয় করার ফলে যন্ত্রপাতির পরিমাণ কমে যাবে, সম্পদ হ্রাস পাবে, এই জন্য যন্ত্রপাতি হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে ডেবিট কোনটি হবে? নগদের হিসাব। সঠিক উত্তর হচ্ছে আমাদের খ। দেখো, দায়ের সাথে কোনটির সম্পর্ক বিপরীত? আয়, ব্যয়, মূলধন, সম্পদ। দায়ের সাথে কোনটি বিপরীত সম্পর্ক? মিস সম্পদ। হ্যাঁ, ক্লাসে আলোচনা করেছিলাম দায়ের সাথে সম্পদের বিপরীত সম্পর্ক। নিচের কোনটির প্রভাবে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? শিক্ষানবিশ সালামি হিসাব, নগদান হিসাব, বিক্রয় হিসাব। উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব। রাইট, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাবের ফলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন, জীবন বীমা প্রিমিয়াম প্রদান 1000 টাকা, এখানে ডেবিট হবে কোন হিসাব? মিস ব্যাংক হিসাব। জীবন বীমা প্রিমিয়াম প্রদান 1000 টাকা, এখানে ডেবিট হবে কোন হিসাব? একটু চিন্তা করে বলো তো। ডেবিট হয় কোন হিসাব? একটু ভেবে বলো। মিস নগদান হিসাব। আরেকটু ভেবে বলো। মিস জীবন বীমা প্রিমিয়াম হিসাব। আর বাকি থাকলো তো একটা। আচ্ছা, ঠিক আছে, শোনো, জীবন বীমা প্রিমিয়াম প্রদান। দেখো, মালিকের এটা কি জীবন বীমা প্রিমিয়াম? ভালোভাবে খেয়াল করো। যদি বীমা প্রিমিয়াম থাকতো, বীমা প্রিমিয়াম প্রদান, তাহলে এটা প্রতিষ্ঠানের খরচ। মনে রাখো, পারলে খাতা স্টার চিহ্ন দাও, দিয়ে লিখো। বীমা প্রিমিয়াম প্রদান থাকলে এটা প্রতিষ্ঠানের খরচ হিসেবে গণ্য করা হতো। আর এখানে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, তার মানে মালিকের ব্যক্তিগত খরচ। মালিক যখন কারবার থেকে নিজের ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু অর্থ উত্তোলন করুক কিংবা পণ্য উত্তোলন করুক, তখন সেটা আর কি অর্থই নিয়ে প্রতিষ্ঠান থেকে কিংবা পণ্যই নেই, সেটা কি হবে? মালিকের ব্যক্তিগত খরচ হিসাবে গণ্য করা হবে। আর মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে গণ্য করা হবে। মালিক যখন কোনো কিছু কারবারে বিনিয়োগ করবে, তখন মূলধন হিসাবে গণ্য করা হয় এবং সাথে সাথে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। পাশাপাশি মালিক যখন কিছু কারবার থেকে নিবে, তখন সেটা উত্তোলন হিসাবে গণ্য হবে, তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, তখন মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। তাহলে এখানে এখন বলো তো, তাহলে কি হিসাব হবে? জীবন বীমা প্রিমিয়াম প্রদান 1000 টাকা, উত্তোলন হিসাব। হ্যাঁ, কি হবে আমাদের? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি তো বীমা প্রিমিয়াম প্রদান, তাহলে সেটা প্রতিষ্ঠানের খরচ, তখন তো বীমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। রাইট? সবাই বুঝতে পেরেছো? মিস অনেক আওয়াজ আসতেছে। কেউ কি মিউট? তো সবাই মিউট করা। এখন কি সাউন্ড আসছে? নো মিস। আচ্ছা, তুমি একটু মিউট করে রাখো, যখন উত্তর দিবে তখন আনমিউট করে উত্তরটা দিয়ে সাথে সাথে মিউট করে রাখো। সত্যি বলতে কি, আমাদের তো অনেক প্রতিবন্ধকতা। দেখা যায় যে আমি যে রুমে ক্লাস নিচ্ছি, মানে ক্লাস তোমরা করছো, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে পাশের রুম থেকে কথা হচ্ছে, সকালবেলা বাবা অফিসে যাবে কিংবা অন্যরা আছে পরিবারের সদস্য, একটু প্রতিবন্ধকতা থাকে। এই জন্য আমাদের কি করতে হবে? একটু টেকনিক্যালি কাজ করতে হবে। আমরা উত্তরটা দেওয়ার সাথে সাথে কি করব? আবার আনমিউট করে রাখবো।
ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, যে আমি আবারও বলছি, বীমা প্রিমিয়ামটা প্রতিষ্ঠানের জন্য খরচ। যখন বীমা প্রিমিয়াম প্রদান থাকবে তখন বীমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। আর যেহেতু জীবন বীমা প্রিমিয়াম, এখানে মালিকের ব্যক্তিগত খরচ, তাহলে এখানে হবে কি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সবাই বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। দেখো এখন 19 নম্বর কোশ্চেনটা দেখো, ব্যাংক জমাতিরিক্ত সুদের ফলে কোনটি বৃদ্ধি পায়? দেখো, আয়, ব্যয়, দায়, সম্পদ। দায়। ব্যাংক জমাতিরিক্ত সুদের ফলে কোনটি বৃদ্ধি পায়? মিস সম্পদ। ব্যাংক জমাতিরিক্ত সুদের ফলে, দেখো খেয়াল করো, ব্যাংক জমাতিরিক্তটা কি? এটা হচ্ছে ব্যাংকে যত টাকা জমা আছে তার অতিরিক্ত টাকা কি করা হয়? উত্তোলন করা হয়। শুধুমাত্র ব্যবসায়ীদেরকে এই সুবিধাটা দেওয়া হয়। তুমি আমি চাইলে কিন্তু এই সুবিধাটা নিতে পারবো না। এটা মাথায় রাখতে হবে। আমরা যারা সাধারণ গ্রাহক, ব্যাংকের আমাদের হিসাব আছে, ব্যাংকে আমরা টাকা জমা দেই, টাকা আবার উঠাচ্ছি আমাদের প্রয়োজনে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা যারা সাধারণ গ্রাহক আমাদেরকে এই সুবিধাটা দিবে না। শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হয়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, কিন্তু এই সুদটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য খরচ। বুঝতে পেরেছো? ঋণটা ভালো করে খেয়াল করো, ঋণটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, কিন্তু ঋণের সুদ প্রতিষ্ঠানের জন্য কি হবে? খরচ। মনে থাকবে? একটু রেসপন্স করতে হবে যে ঋণটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায় আর ঋণের সুদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ। বুঝতে পেরেছো? জি মিস। তাহলে আমরা জি মিস। অধ্যায় 4 অধ্যায় 3 যখন করব, আবার মিউট করে ফেলো। অধ্যায় 3 শেষ করার পর আমরা যখন 4-এ যাব, তখন মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এর আগেও তোমরা জেনেছো, তারপরেও যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস চলছে, এজন্য আমরা সেই সম্পর্কে আবারও জানবো। তো ঠিক পাশাপাশি বিনিয়োগ যখন করব, সেটা হচ্ছে আমাদের সম্পদ। কোনো কিছুতে বিনিয়োগ করলে ধরো সঞ্চয়পত্রতে বিনিয়োগ করতে পারি, কোনো কোনো কিছু ধরো শেয়ারে বিনিয়োগ করতে পারি, কোনো কিছুতে বিনিয়োগ করলে সেটা হবে সম্পদ। আর বিনিয়োগ থেকে যে সুদটা পাবো আমরা, সেটা প্রতিষ্ঠানের জন্য আয় হিসাবে গণ্য হবে। ঠিক তেমনি ঋণটা যেরকম প্রতিষ্ঠানের জন্য দায়, ঋণের সুদটা তখন প্রতিষ্ঠানের জন্য খরচ হিসেবে গণ্য হবে। তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদের ফলে কোনটি বৃদ্ধি পায়? খরচ, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পায়। হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কি বলে? কে বলতে পারবে বলো তো? ধারাবাহিক আবর্তনকে কি বলে? হিসাব চক্র। রাইট, হিসাব চক্র। 21 নম্বর কোশ্চেন, আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করতে বহুঘর বিশিষ্ট ঐচ্ছিক কাজ কোনটি? ঐচ্ছিক কাজ কোনটি হবে? আমরা যে হিসাব চক্রটা দেখেছি সেখানে একটি ধাপ আছে যেটি ঐচ্ছিক। একটু মিউট করো মা, মিউট করো। কেউ বলতে পারবে না আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করতে বহুঘর বিশিষ্ট ঐচ্ছিক কাজ কোনটি? ঠিক আছে, এখন মনে পড়ছে না। এটা হচ্ছে কার্যপত্র। ঐচ্ছিক কাজ হচ্ছে আমাদের কার্যপত্র। এই কার্যপত্র তোমরা যখন কলেজে যাবে তখন এই অঙ্কটা করবে, এখানে বহুঘর বিশিষ্ট এই কার্যপত্রটা করা লাগে। আচ্ছা, তারপর দেখো 22 নাম্বার কোশ্চেন, কার্যপত্র তৈরি করা হয় কখন? কখন কার্যপত্রটা তৈরি করা হয়? বলতো, আর্থিক বিবরণী প্রস্তুতের পর, আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে, রেওয়ামিল প্রস্তুতের পূর্বে, সমন্বয় দাখিলার পূর্বে? আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে। হ্যাঁ,
রাইট, আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে, আর্থিক বিবরণী করার আগে আমাদেরকে কার্যপত্রটা প্রস্তুত করতে হয়। 23 নম্বর কোশ্চেন, একতরফা দাখিলা পদ্ধতিতে আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব না দেওয়া হলেও কোন হিসাব সংরক্ষণ করা হয়? একতরফা দাখিলা পদ্ধতিতে, আমি আবার বলছি, আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব না দেওয়া হলেও কোন হিসাব সংরক্ষণ করা হয় বলতো? মালিকানা সত্ত্ব। একতরফা দাখিলা পদ্ধতিতে আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব না দেওয়া হলেও কোন হিসাব সংরক্ষণ করা হয়? আমাদের এই পদ্ধতিতে, একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পদ ও দায় হিসাব সংরক্ষণ করা হলেও আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। এখানে হবে দায়। কি হবে এখানে? সঠিক উত্তর হবে দায়। একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না? কোন হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না? একটু এর আগের প্রশ্নে পেয়েছো। আয় ও ব্যয়। রাইট। মিস সম্পদ ও দায়। না বাবা, সম্পদ ও দায় মিস হিসাব সংরক্ষণ করা হয়, কিন্তু আয় আর ব্যয় হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। আয় ও ব্যয়। 25 নম্বর কোশ্চেন, একতরফা দাখিলা পদ্ধতিতে মুনাফা অথবা ক্ষতি নির্ণয়ে কোন দফাটি সমাপনী মূলধনের সাথে যোগ করতে হয় বলতো? যখন আমরা মুনাফা ক্ষতি নির্ণয় করি, মুনাফা অথবা ক্ষতি, সমাপনী মূলধনের সাথে আমরা কি যোগ করি? মিস অতিরিক্ত মূলধন। সূত্রটা মনে আছে না? নো মিস উত্তোলন, সমাপনের সাথে উত্তোলন। নো মিস সমাপনের সাথে উত্তোলন। আচ্ছা, ঠিক আছে, সমাপনী মূলধনের সাথে উত্তোলন হবে, উত্তোলন আমরা যোগ করি, আর প্রারম্ভিক মূলধনের সাথে আমরা অতিরিক্ত মূলধনটা যোগ করি। ঠিক আছে, মনে থাকবে? জি আচ্ছা, এখন একটু অঙ্ক করি, চলো অঙ্ক করে উত্তরটা দিতে হবে। মিস্টার রাকিব একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন। তার প্রারম্ভিক মূলধন 85,000 টাকা এবং সমাপনী মূলধন 1 লক্ষ টাকা। তিনি ব্যবসা থেকে 10,000 টাকা উত্তোলন করেন। মিস্টার রাকিবের মুনাফা অথবা ক্ষতির পরিমাণ কত হবে বলতো? সূত্রটা যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে? প্রারম্ভিক মূলধন 85,000, সমাপনী মূলধন দেওয়া আছে 1 লাখ, উত্তোলন করা মিস হচ্ছে 10,000। 25,000। বলতো কিভাবে, কিভাবে একটু বলতো? মিস আমরা হচ্ছে সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করে প্রারম্ভিক রাইট, মূলধন তার তাহলে থেকে সমাপনী মাইনাস করে মূলধনের দেব। সাথে উত্তোলনটা যোগ করবে 1,10,000, তাই তো? জি মিস। 1,10,000 থেকে আমরা 85,000 টাকা কি করব? মাইনাস করব। মাইনাস করব। তাহলে 25,000 টাকা কি হয়েছে? 25,000 টাকা লাভ না ক্ষতি হয়েছে বলতো? মিস লাভ হয়েছে। রাইট, লাভ হয়েছে। এখন বলো 27 নম্বর কোশ্চেন, লাভ ক্ষতি নির্ণয় সূত্র কোনটি হবে বলতো? মিস খ নাম্বার, সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত আচ্ছা, ঠিক মূলধন। আছে, ঠিক আছে। এখন আরেকটু অঙ্ক করো। জনাব রফিক 2020 সালে 1 জানুয়ারি তারিখে 50,000 টাকা নগদ, 80,000 টাকার আসবাবপত্র, 30,000 টাকার ব্যাংক ব্যালেন্স ও 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। প্রশ্ন, জনাব রফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? বলো, প্রারম্ভিক মূলধন কত এখানে? $1,60,000। নো মিস 1,20,000 হবে। কিভাবে বলো?
যে 1,60,000 টাকা বলেছে তারটা আগে শুনি, তারপর 1,20,000 টাকাটা শুনবো। বলো 1,60,000 টাকা কিভাবে হয়েছে বাবা বলো তো? একটু বলতে হবে যে আমাদের কিন্তু সময় কম, একটু দ্রুত বলতে হবে। আচ্ছা 1,20,000 টাকা তারটা শুনি, বলো। মিস এখানে আমরা প্রারম্ভিক সম্পদগুলো প্লাস করে তার থেকে প্রারম্ভিক দায় মাইনাস করে দিব। আচ্ছা তো মিস এর জন্য আমরা নগদ আর আসবাবপত্র আর ইয়ে হচ্ছে হ্যাঁ দেখো 50,000 ব্যাংক 80,000 ব্যালেন্স প্লাস টাকা, করে মিস ঋণ নেই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু 40,000 টাকাটা যে ঋণ নিয়েছো নগদ টাকার সাথে যোগ হয়ে যাবে না? জি মিস। খেয়াল করো 50,000 টাকা, দেখো নগদ 50,000 টাকা, মিউট করো প্লিজ, মিউট করো। নগদ 50,000 টাকা ব্যাংক ঋণ থেকে নিয়ে, ব্যাংক ঋণ নিয়েছি 40,000 টাকা, তাহলে আমার নগদ টাকার পরিমাণ কত হয়ে যাবে? 90,000 টাকা। যোগ হচ্ছে 80,000 টাকা হচ্ছে আমার আসবাবপত্র, 30,000 টাকা হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, এ হচ্ছে 2 লক্ষ টাকা সম্পদ। এখন এখান থেকে আমি দায় 40,000 টাকা মাইনাস করবো, তাহলে কত হচ্ছে? 1,60,000 টাকা আমাদের সঠিক উত্তর হবে। 29 তারিখে দেখো 1 জানুয়ারি 2020 সালে নগদ টাকার পরিমাণ কত? নগদ টাকার পরিমাণ কত বলো তো? উত্তর কিন্তু এখানে বলে দিয়েছে, উদ্দীপকটা আরেকবার দেখো, নগদ টাকার পরিমাণ কত হবে বলো? নগদ টাকার পরিমাণ কত হবে জানুয়ারি 1 তারিখে প্রতিষ্ঠানে? 50,000 টাকা। 50,000 টাকা। আর কেউ? এই যে মাত্র বললাম যে 40,000 টাকা ব্যাংক ঋণ নেওয়া হলো, বলো তো জাবেদা কি হবে? 40,000 টাকা ব্যাংক ঋণ নেওয়া হলো, কি হবে জাবেদাটা? নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। যখনই ঋণ নিব তখন কি হবে? কারণে নগদ টাকা আসবে, একদিকে সম্পদ বৃদ্ধি পাবে, অন্যদিকে আমার কি হবে? পাশাপাশি দায় বৃদ্ধি পাবে, কারণ আমার ব্যাংকের টাকা কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে একদিকে সম্পদ বাড়ছে আর একদিকে আমার দায় বাড়ছে। সবাই বুঝতে পেরেছো? জি মিস। তাহলে কি কি হবে? তাহলে আমার যে ঋণ, এখানে নগদ টাকা, আসবাবপত্র, মিস ব্যাংক, 90,000। হ্যাঁ তাহলে আমার 1 তারিখে ব্যবসায় টাকার নগদ টাকার পরিমাণ হবে 90,000 টাকা। 50,000 টাকা তো নগদ নেওয়া হয়েছিল, আরো যে ঋণ নিয়েছি আরো 40,000 টাকা, এই হচ্ছে 90,000 টাকা। দেখো মিস্টার রায়হানের কতিপয় হিসাবে জের হলো নগদ 75,000 টাকা, মজুদ পণ্য 20,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা এবং পাওনাদার 10,000 টাকা। মিস্টার রায়হানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? বলতো প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত হবে? দেখো নগদ কত হচ্ছে? 75,000 টাকা, তারপর মজুদ পণ্য হচ্ছে 20,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা, এই হচ্ছে 1,15,000। 1,05,000। হ্যাঁ 10,000 টাকা আমরা দায় মাইনাস করব, তাহলে হচ্ছে 1,05,000 টাকা। এটা আমাদের সঠিক উত্তর। দেখো মিস্টার রায়নের চলতি সম্পদের পরিমাণ কত বলতো? চলতি সম্পদ কোনগুলো এখানে আমাদের? উদ্দীপকে দেখে বলতো চলতি সম্পদ কি কি? এখানে আমাদের চলতি সম্পদ হচ্ছে নগদ আর হচ্ছে কি মজুদ পণ্য, এই দুটি হচ্ছে আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ তাহলে পরিমাণ কত পেলাম আমরা? 95,000 টাকা। এটি হবে আমাদের সঠিক উত্তর। স্থায়ী সম্পদের পরিমাণ কত বলতো? মিস 20,000। হ্যাঁ যদি এই দুটি আমাদের চলতি সম্পদ হয় তাহলে আরেকটা সম্পত্তি বাকি আছে, অফিস সরঞ্জাম, তাহলে এটি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ।
তারপর হচ্ছে দেখো 33-35 নং প্রশ্নের উত্তর দাও। 33-34-35 1 জানুয়ারি 2020 তারিখে মুন ট্রেডার্স এর মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ ছিল 4,02,50,000 টাকা। 31 ডিসেম্বর 2020 তারিখে নগদ, একটু তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তো, আমাদের 1 মিনিটের মতো সময় আছে। তোমরা যখন ছবি তুলে পাঠাবে তখন এটার উত্তরটা লিখে ফেলবে। দেখো এখানে সম্পদ দায়ের পরিমাণ দেওয়া আছে, আমাদের প্রশ্ন প্রারম্ভিক মূলধনের পরিমাণ, সমাপনী মূলধনের পরিমাণ, স্ক্রিনশট নিয়েছো? আর হচ্ছে মুনাফার পরিমাণ। স্ক্রিনশট নিতে পেরেছো মেয়েরা? জি মিস। আচ্ছা, নিয়ে নাও। তোমরা যারা নিয়েছি। ক্লাসে অংশগ্রহণ করেছো আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব পরবর্তী ক্লাসে আর পার্টিসিপেন্টের সংখ্যা বাড়বে, তোমরা একটু যোগাযোগ করবে। আর নেক্সট ক্লাসে আমরা অধ্যায় 4 নিয়ে আলোচনা করব।